মোটামুটি বিশ্বযুদ্ধকে কেন্দ্র করে যে কটা সার্ভাইভাল হরর সিনেমা বেরিয়েছে সেগুলো আমি কিন্তু মিস করি না। এই পার্টিকুলার জনরাগুলোকে আমি কি বলে সেটা জানি না, তবে এই টাইপের সিনেমাগুলো বেশ এনজয় করি। তো সেরকমই একটা সিনেমা নিয়ে আজকে আলোচনা করব, যেটার নাম হচ্ছে বিস্ট অফ ওয়ার। জাস্ট রিসেন্টলি মুক্তি পাওয়া একটা সিনেমা, তেমন নাম ডাক নেই এটার। ফাঁকা সময় বসে সিনেমাটা একটু ট্রাই করলাম এবং প্রিটি মাচ ইমপ্রেসিভ। তো চলো আর সময় নষ্ট কি যায়, শুরু করা যাক। হে গাইজ, আমি অর্ণব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমি বিস্ট অফ ওয়ার সিনেমাটাকে সম্পূর্ণ এক্সপ্লেইন করব। মজার ব্যাপার কি জানেন, এই সিনেমাটা অ্যাকচুয়ালি ট্রু ইভেন্ট থেকে ইন্সপায়ার্ড হয়ে বানানো হয়েছে। সময় বলতে তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ। অস্ট্রেলিয়ান ফোর্স, কিছু ইয়ং সৈন্য তাদের বুট ক্যাম্পে ট্রেনিং নিচ্ছে, কারণ শীঘ্রই তাদেরকে যুদ্ধক্ষেত্রে পাঠানো হবে। তাদের সার্জেন্ট সেখানে বড় বড় কিছু বক্তৃতা দেয়, যেমনটা দিয়ে থাকেন তারা। সেই ইয়ং সৈন্যগুলোর মনোবল বাড়ানো, তাদেরকে এনকারেজ করা, কারণ এই মুহূর্তে তাদের একটা পরীক্ষা দিতে হবে। এটা এক টাইপের তাদের এন্ডিওরেন্স ট্রেনিং। একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই কাদা ভর্তি জঙ্গলের এক প্রান্ত থেকে তাদেরকে ঘুরে আসতে হবে। আর এরকম সিচুয়েশনেই প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সৈন্যের আসল নেচারগুলো বেরিয়ে আসে। যেখানে লিও নামক একটা ছেলে হাত বাড়িয়ে দেয় সাহায্যের জন্য, কারণ সে পড়ে গিয়েছে, কিন্তু ডেস নামক আরেকজন ছেলে তাকে সাহায্য করে না, কারণ তাকে সময়ের মধ্যে এই রেসটা কমপ্লিট করতে হবে। অন্যদিকে উইল নামক আরেকটা ছেলে দৌড়াতে দৌড়াতে চোরা পাকে ফেসে যায়। মোটপাট সে মারাই যেত যদি সময় মতো লিও না তাকে বাঁচাতো। লিও কিন্তু সময়ের পরোয়া করে না, সে উইলকে সেই বিপদ থেকে বাঁচিয়ে তাকে নিয়ে রেস কমপ্লিট করে। অন্যান্য স্টুডেন্ট এবং ডেস তারা হাসাহাসি করছে যে লিও এবং উইল তারা সময়ের মধ্যে রেস কমপ্লিট করতে পারেনি বা তাদের অনেক লেট হয়ে গেছে, কিন্তু সেই স্টাফ সার্জেন্ট তাদেরকে পুরস্কৃত করে, লিওকে ধন্যবাদ জানায় যে সে তার ফলেন কমরেডকে বাঁচিয়েছে। এটা থেকে বরং একটা শিক্ষা পাওয়া দরকার যে এই ব্যাটেল ফিল্ডে যদি তার পার্টনার বা কোনো সঙ্গী যদি আহত অবস্থায় পড়ে থাকে, সে কি বাঁচাবে না? লিও একটা ভালো গেস্টার দেখিয়েছে, একটা সাহসের কাজ করেছে এবং সে প্রশংসা পাওয়ার যোগ্য। যেটা শুনতে পেয়ে সেই ডেস তার মনে তো হিংসা তৈরি হয়, আর কেনই বা হবে না। এই কষ্ট করে রেস কমপ্লিট করে তারা কোনো পুরস্কার তো পায়নি, অন্যদিকে লিও এবং তার বন্ধুরা বেশ আরামসে অনেক খাবার দাবার পায়। রাতের বেলা তাদের মধ্যে নানান আলোচনা হচ্ছে। আসলে প্রত্যেকেই তারা কম বয়সী ছেলে বলে, অন্য কোনো মানুষের জীবন নেওয়ার কথা তো তারা কোনোদিন ভাবেইনি। এখন তাদের যুদ্ধক্ষেত্রে নামতে হবে, এইসব জিনিস নিয়েই উইল খুব চিন্তিত। তবে মাঠে যখন তারা পা ফেলেই দিয়েছে, সেখান থেকে তো ফিরে আসার কোনো মানেই হয় না। ট্রেনিং তাদের চলতে থাকে। এখন তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে যে সাইলেন্টলি একদম চুপচাপ কিভাবে টেক ডাউন করতে হয়। তবে অতগুলো স্টুডেন্টদের মধ্যে সেই যে এক হারামজাদা রয়েছে, ডেস কেলি, যার প্রথম থেকেই চুলকানি অভ্যাস। সে উইল নামক সেই ছেলেটাকে সত্যি সত্যি আঘাত করে বসে, যেটাতে তার নাক ফেটে যায় এবং লিও সেটা দেখতে পেয়ে রেগে যায় এবং সে সরাসরি ডেসের উপরে হাত তুলে বসে। আর সেখানে লেগে যায় তাদের দুজনের মধ্যে মারপিট এবং অবশ্যই সেই লড়াইতে লিও জিতে যায়, কারণ লিও যথেষ্ট শক্তিশালী। প্রথমত লিও এবং ডেস তারা একে অপরকে তো পছন্দ করতে পারছে না এবং সময়ের সাথে সাথে এই অপছন্দটা একটা শত্রুতাতে পরিণত হচ্ছে। সেই ডেস নামক ছেলেটা খুবই রেসিস্ট, কারণ লিও হচ্ছে একজন নেটিভ মানুষ এবং এই নেটিভদের উপরে কেমন অত্যাচার হয়েছে এই গল্প আমরাও জানি। তো তাদের লুক, তাদের আদব কায়দা ইত্যাদি নিয়ে ডেস নানান রকমের মন্তব্য করে যাচ্ছে। যদিও তার বলার মতন তো কিছু নেই, কারণ অলরেডি সে লিওর কাছে একবার পিটুনি খেয়েছে এবং বেশি কথা বললে সে আবারও পিটুনি খাবে। রাতের বেলা লিও তার বন্ধু উইলকে নিয়ে চলে যায় তাদের সেই মেডিক ক্যাম্পে, যেখানে দুজন নার্স রয়েছে। সেখানে দুটো মেয়ে রয়েছে যাদের উপর প্রত্যেকটা স্টুডেন্টই লাইন মারছে। অন্যদিকে উইল, তারও একটা নার্সকে পছন্দ হয়েছে, তবে সে একটু লাজুক, সে বলতে পারছে না। সেই কারণে লিও তাকে হেল্প করে, সে ব্যবস্থা করে দেয় যাতে উইল সেই মেয়েটার সাথে অন্তত রাতের বেলা একটু গল্প গুজব করতে পারে। একদিকে ভালো যে যেটুকুনি সময় তারা পেয়েছে সেটাকে ভালো মতোই কাটিয়ে নিয়েছে, কারণ আগামীকাল তাদের খারাপ সময় আসতে চলেছে। তাদেরকে যুদ্ধক্ষেত্রে পাঠানো হচ্ছে। এই মুহূর্তে তারা টিমোর সমুদ্রে রয়েছে, অর্থাৎ প্রশান্ত মহাসাগরের একদম মাঝখানে। আর সেই মুহূর্তে তাদের জাহাজের উপরে আক্রমণ হয়। কোনোভাবে একটা টর্পিডো এসে হিট করে এবং বুম, অনেকে ডুবে গেছে, অনেকে কোনোভাবে নিজের জীবন বাঁচাচ্ছে। তবে লিও যে প্রথম থেকে উইলকে হেল্প করে যাচ্ছে, সে আবারও উইলের জীবন বাঁচায়। তাদের সম্পূর্ণ জাহাজটা ধ্বংস হয়ে ডুবে গেছে। অন্যদিকে জাপানিজ সৈন্যরা প্লেন নিয়ে আক্রমণ করে যাচ্ছে, তাদেরকে লুকিয়ে থাকতে হবে। উইল তো জ্ঞান হারিয়েছিল, তবে লিওর সাহায্য পেয়ে তার জ্ঞান ফিরে আসে। লিও তারপর চলে যায় বাকি মানুষদেরও একত্রিত করতে। প্রথমে তারা টোমো নামক তাদের আর এক সঙ্গীকে খুঁজে পায়, যে ভয়ঙ্করভাবে আহত হয়েছে, মাথায় চোট লেগেছে, তার ব্রেনটা দেখা যাচ্ছে স্কাল একদম ফেটে গেছে এবং মাথায় চোট লাগার কারণে তার রিয়াকশনটাও একটু আলাদা হয়ে গেছে, বোকা বোকা সে কথা বলছে। সে যেন সিচুয়েশনটা বুঝেই উঠতে পারছে না যে তাদের উপরে এত বড় একটা আক্রমণ হয়েছে। অন্যদিকে এক অদ্ভুত আওয়াজ তারা পাচ্ছে, যেন কোনো জন্তু আর্তনাদ করছে। আওয়াজ শুনতে পেয়ে তারা তিনজনই ভয় পেয়ে গেছে যে এটা কার আওয়াজ হতে পারে। যদিও কিছু সময় বাদেই সেই ড্রেসের আওয়াজ তারা শুনতে পায়, যে চেঁচাচ্ছে। তার সাথে আরো 3 আহত সৈন্য রয়েছে। সেখান থেকেই সেই ভয়ঙ্কর জন্তুটার আওয়াজ আসছে এবং ড্রেস জানায় যে এটা অ্যাকচুয়ালি কোনো জন্তু না, বরং ববির কাছে যে এয়ার রেড সাইরেন ছিল সেটা ভেঙে গিয়েছে এবং সেটা থেকে এরকম অদ্ভুত আওয়াজটা আসছিল।
তো তারা প্রত্যেকেই একত্রিত হয়েছে। তারা ভাঙা জাহাজে সেই টুকরোটাকে ভেলার মতন ইউজ করে টেম্পোরারি তো সেখানে আশ্রয় নিয়েছে, তবে কতক্ষণ। অনেকেই আহত সেখানে, জাস্ট কিছু ব্যান্ডেজেস রয়েছে। অন্যদিকে ববি যন্ত্রণায় ছটফট করে যাচ্ছে, যে অ্যাকচুয়ালি গুলি খেয়েছে। পরের দিন সকালবেলা তারা প্রত্যেকেই ক্ষুধার্ত, তবে তাদের কাছে কোনো রিসোর্সও নেই। জাস্ট একটা ক্যান ফুড রয়েছে, 3টে গ্রেনেড, কিছু ফ্লেয়ার গান, যেটা দিয়ে তারা কত সময় বা এখানে সার্ভাইভ করবে। উইল তাদের জাহাজের লাস্ট পজিশন দিয়ে অনুমান করে যে তারা এই মুহূর্তে কোন স্থানে রয়েছে, আর যদি তাদেরকে রেস্কিউ করতে আসে তো সমস্যা হচ্ছে যে সেই স্থানে এত কুয়াশা, তাদেরকে তো কেউ দেখতেও পাবে না। ব্যাপার হচ্ছে যে এই স্থানে এরকম কুয়াশা বেশ কয়েক দিন ধরে থেকে যায়, তো কেউ যদি রেস্কিউ করতে আসেও বা তারা কি করে বুঝবে? তো তাদের সমস্যা তো অনেক, কিন্তু সব থেকে বড় সমস্যাটা এই মুহূর্তে সেই সমুদ্রের জলের নিচে রয়েছে, যেটার বিন্দু মাত্র ধারণা তাদের নেই। বল তারা সেখান থেকে বেরোবে কি করে? উইলের নজর পড়েছে সেখানে একটা মোটর বোটের উপরে। একদম সামনেই মোটর বোটটা রয়েছে, কাউকে একটু সাঁতার কেটে সেই মোটর বোট অব্দি যেতে হবে। তবে কে যাবে সেখানে? এটা আলোচনা করতে না করতে সেই মুহূর্তে সেখানে একটা বড় শার্ক আক্রমণ করে, সেই বৃহৎ গ্রেট হোয়াইট শার্ক, যে ববিকে টেনে নিয়ে চলে যায়। আহত ববির গায়ে তেমন জোর নেই, সে লড়তেও পারে না। কিছু সময় পরেই ববির আধ খাওয়া শরীরটা জলে ভেসে ওঠে, যেটা দেখে প্রত্যেকে রীতিমতো কেঁপে ওঠে। লিও জানায় যে এটা একটা ফিমেল গ্রেট হোয়াইট শার্ক, যার সাইজ প্রায় 20 ফুটের মতন। সে সবাইকে সাবধান করে দেয় যে আস্তে কথা বলতে, কারণ জলে সাউন্ড অনেক ফাস্ট ট্রাভেল হয়, একই সাথে তারা রক্তে কিন্তু অ্যাট্রাক্টেড হয়। তাদের সাবধানতা মেনটেন করতে হবে, কারণ 20 ফুটের একটা জন্তু এই মুহূর্তে জলের তলায় রয়েছে, সুযোগের অপেক্ষায় রয়েছে। তবে ব্যাপার হচ্ছে লিও এত কিছু জানে কি করে? গল্পের ছোটখাটো কিছু ফ্ল্যাশব্যাক দেখিয়ে আমাদের বুঝিয়ে দিয়েছে যে লিও সম্ভবত বহু আগেই তার ভাইকে হারিয়েছিল। তার ভাইয়ের নাম সম্ভবত আর্চি ছিল, যার উপরেও এরকম একটা গ্রেট হোয়াইট শার্ক আক্রমণ করেছিল, এবং সেই দুর্ঘটনাটা একটা ট্রমার আকার নিয়ে রয়েছে। এবং এই সিনেমায় বহুবার দেখিয়ে যে সেই পুরনো দুর্ঘটনাটা দুঃস্বপ্নের মতন লিওকে বারবার ভয় দেখাচ্ছে। যাই হোক, তারা তো সেখানে ভেসে রয়েছে, অনেকেই আহত, তাদের শরীর থেকে রক্ত ঝরে পড়ছে, যে রক্ত সরাসরি সেই সমুদ্রের জলে পড়ছে, যেটার গন্ধ কিন্তু সেই শার্কটা পেয়েছে। স্ট্যান সেখানে গায়ে এক টাইপের চাদরের মতন জড়িয়ে ছিল, যেটা ধরেই সেই শার্কটা টান মারে, যার ফলে স্ট্যান জলে পড়ে যায়, আর তখনই তার উপর সেই শার্কটা আক্রমণ করে। প্রত্যেকে অনেক চেষ্টা করে স্ট্যানকে তুলে তো আনে, তবে সে বেচারা তার একটা পা হারায়। মোটামুটি তাদের প্রত্যেকের উপরে একটা নরক ধেয়ে এসে যায়, কারণ তারা প্রশান্ত মহাসাগরের মাঝখানে বড় বাজেভাবে ফেসে গিয়েছে। তাদের রেস্কিউ করার মতন কেউ নেই, শত্রুরা যখন তখন আক্রমণ করতে পারে তাদের উপরে। অন্যদিকে তাদের পাশেই একটা মোটর বোট রয়েছে, সেটাকেও তারা ইউজ করতে পারছে না, কারণ জলের নিচে একটা 20 ফুটের জন্তু রয়েছে অপেক্ষায়। রাতের বেলা সমুদ্রের নিচে সেই উজ্জ্বল আলো, যেটাকে বায়োলুমিনেসেন্স বলা হয়, সেই সব দেখে তো তারা প্রত্যেকেই অবাক। অন্যদিকে সেই বোটটাকে কে আনবে সেটা নিয়েই পড়েছে সবাই চিন্তায়। সেই মানুষগুলোর মধ্যে একজনই চরম ফিট শক্তিশালী সেখানে রয়েছে, সেটা হচ্ছে লিও, এবং লিও নিজেই ডিসাইড করে যে সেই যাবে। হ্যাঁ, অবশ্যই কাজটা অনেকটা কঠিন, সেই শার্কটাও তার উপর আক্রমণ করে, তবে ভাগ্যের জোরে সে বেঁচে যায়। হাতে একটা গ্রেনেড ছিল তার কাছে, যেটাকে সে ইউজ করে সেই শার্কটাকে ভয় দেখিয়ে তো তাড়িয়ে দেয়, তবে সে মরেনি। অনেক কষ্ট করে লিও সেই বোটটাকে তো আনে, তবে সেটার ফিউল লাইন খারাপ, যার ফলে তারা সেই বোটটাও ইউজ করতে পারবে না। মোটবার তারা ফ্রেশ হতে গেছে, অন্যদিকে সেই শার্কটার ফিনের মধ্যে সেই এয়ার রেড সাইরেনটা জড়িয়ে গেছে, যার ফলে শার্কটা যেখানে যেখানে সাঁতার কাটছে সেখানে সেই সাইরেনের আওয়াজটা আসছে, আর যেটা দেখতেও সত্যি খুব ভয়ঙ্কর লাগছে। মানে জাস্ট ইমাজিন করুন যে রাতের বেলা একটা ফাটা সাইরেনের আওয়াজ তাদের দিকে ধেয়ে আসছে, চারপাশে কোনো আওয়াজ নেই, একদম নিস্তব্ধ, জাস্ট একটা সাইরেনের আওয়াজ। তো সেই শার্কটা তাদের চারপাশ দিয়ে ঘুরছে, এটা এক টাইপের তাদের হান্টিং টেকনিক। ইভেন সেই শার্কটা তাদের সেই ভেলাতে, মানে যেটার উপর তারা ভেসে রয়েছে, সেটাতে বহুবার ধাক্কাও দিয়েছে, কারণ সেই শার্কটা ডেসপারেট তাদের শিকার করার জন্য। চারপাশে বহু ডেড বডি পড়ে রয়েছে, সেগুলোকে সে ইগনোর করছে, কারণ তার ফ্রেশ মিট প্রয়োজন। ডেস তো ভাবছে যে সে একটা গ্রেনেড ছুটবে, কিন্তু তাদের কাছে মাত্র 2টো গ্রেনেড রয়েছে, খুব ভেবে চিন্তে সেটাকে ইউজ করতে হবে। এখন ডেস নামক সেই ছেলেটা, যেমনটা বললাম, বড় বদমাইশ, যার মাথায় বুদ্ধি তো কম, তো সেই ভাবনা চিন্তার কথা তো ভুলেই যান। তার কাছে একটা গ্রেনেড ছিল, যার পিনটা ধরে সে শুয়েছিল। এখন ঘুমের মধ্যে সে পিনটা দিয়েছে টেনে, যার ফলে গ্রেনেডটা লুজ হয়ে যায়। আহত স্ট্যান সেই জিনিসটা দেখতে পারে এবং সে তার বডিটা সেই গ্রেনেডের উপরে চাপিয়ে দেয়, যাতে অন্য কেউ ঘায়েল না হয়। ফলস্বরূপ গ্রেনেডটা ব্লাস্ট হয় এবং স্ট্যানের সম্পূর্ণ শরীরটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। সেখানে সবাই ঘুমাচ্ছিল, প্রত্যেকে কেঁপে উঠেছে সেই জিনিসটা দেখে, এবং লিও সব জিনিসই দেখেছে যে কিভাবে ডেসের একটা ভুলের কারণে স্ট্যান মারা যায়।
যাই হোক, তাদের সেই স্থানটা পরিষ্কার করতে হবে, কারণ সেই রক্তের গন্ধে সেই শার্কটা কিন্তু আবারও চলে আসবে। সেই কারণে ডেস লাথি মেরে স্ট্যানের ছিন্ন বিচ্ছিন্ন বডিটাকে সেই স্থান থেকে ফেলার চেষ্টা করছে, যেটা দেখতে পেয়ে লিও রেগে যায় এবং আবার তাদের মধ্যে মারপিট লেগে যায়। লিও জানায় যে সেই স্ট্যান প্রত্যেককে বাঁচানোর জন্য, সেই ডেসকে বাঁচানোর জন্যই তার সম্পূর্ণ বডি সে গ্রেনেডের উপরে চাপিয়ে দিয়েছে। সেই মানুষের শরীরের টুকরোগুলো ডেস এরকম লাথি মেরে মেরে সেখান থেকে ফেলছে। এটা কেমন ধরনের মানসিকতা? যাই হোক, তাদের সেই স্ট্যানের বডি তো সেখান থেকে পরিষ্কার করতেই হবে। সেই কারণে তারা সেই কাপড়ের মধ্যে সেই বডিগুলো নিয়ে সেগুলোকে জলে ভাসিয়ে দেয়। তো সময় কাটছে, তাদের বেঁচে থাকার চান্স আরো কমছে। দিনের বেলা সরাসরি সূর্যের আলো, সার্ভাইভ করার জন্য তাদের পেটে একটু তো খাবার দিতে হবে। সেই কারণে তারা একটা পিচেসের ক্যান, মানে ফুড ক্যান, সেখানে রেখে দিয়েছিল। কিন্তু টমো, যার মাথায় চোট লেগেছে, যে অদ্ভুতভাবে রিয়াক্ট করছে, যার কোনো সেন্সও নেই এই মুহূর্তে ঠিক মতন, সে সম্পূর্ণ ক্যান একাই খেয়ে নিয়েছে। মোটমাটে এই মুহূর্তে তাদের বেঁচে থাকার আর কোনো চান্স নেই। তারা এবার খাবে কি? প্রত্যেকেই সেখানে শুয়ে রয়েছে, আশা ভরসা সব হারিয়েছে। যেখানে ডেস তার একটা পুরনো গল্প শোনায় এবং এখান থেকেও আমরা জানতে পারি যে ডেস অ্যাকচুয়ালি এরকম কেন। যেমনটা আমরা জানি যে প্রত্যেকেরই আমাদের পরিবর্তনের পিছনে বা বর্তমান স্থিতির পিছনে আমাদের অতীতটা কোনোভাবে জড়িয়ে রয়েছে। ডেসের পিতাও একজন সৈন্য ছিল এবং কোনোভাবে একটা গ্রেনেডের শার্পনেল তার পিতার মাথায় লেগেছিল, যার ফলে তার আচরণে একটু পরিবর্তন আসে। প্রতিদিন রাতের বেলায় সেই মানুষটা চেঁচামেচি করতো, তার পরিবারের সবার উপরে আক্রমণ করত, মানে নিজের স্ত্রী, ছেলে, নিজের মেয়েকে পেটাতো। যদিও পরে সেই মানুষটা আত্মহত্যা করে। আর এখান থেকেই আমরা আরো বুঝে যাই যে ডেস কেন এতটা সেলফিশ, এতটা নিষ্ঠুর। অন্যদিকে সময় তো কাটছে, তাদের সার্ভাইভ তো করতে হবে। তারা কিভাবে করবে? বেঁচে তো থাকতে হবে। তো উইল তখন জানায় যে তারা সার্ভাইভ করতে পারবে, তবে একটাই উপায় আছে, নিজেদের ইউরিন তাদেরকে পান করতে হবে। মানে এই একটাই চান্স আছে তাদের, এবং এটা পসিবল। আর এই জিনিসটা শোনার পরেই প্রত্যেকের মাথায় একটাই চিন্তা আসে, ঘৃণা। নিজের মুখ নিজে পান করা, এর থেকে নোংরা জিনিস আর কি হতে পারে? তবে যখন প্রশ্ন আসে সার্ভাইভ করার, তখন তো ঘৃণা ত্যাগ করতেই হবে। লিও প্রথমে উঠে আসে, সে জানে এই ব্যাপারটা। তার মনের মধ্যে কোনো ঘৃণা নেই, সে সিম্পলি তার কাজটা করে। এখন তার দেখা দেখি অন্যান্য প্রত্যেকে এগিয়ে আসে। ডেস, যে প্রথমে একটু হেজিটেট করছিল, তবে তার হাতেও তো কোনো চয়েস নেই, তাই তাকেও সেই জিনিসটা করতে হয়, বেঁচে তো থাকতে হবে। কিন্তু সেই বেচারাদের লাকটা এতটা খারাপ যে মুহূর্তে তারা সেই কাজটা করে, ঠিক তার পরেরই মুহূর্তে বৃষ্টি নেমে আসে সজোরে। আর একটু সময় অপেক্ষা করলে পানীয় জল নিয়ে আর চিন্তা করতে হতো না তাদের। তো সময় কাটতে থাকে, দিনের পর দিন কাটতে থাকে। টমো নামক সেই যে ছেলেটা ছিল, যার মাথায় চোট লাগার পরে সে একটু পাগলা হয়ে গেছিল, তাকেও সেই শার্টটা টেনে নিয়ে চলে যায়। প্রবল খিদে তাদের মাথা খারাপ করে দিয়েছে। লিও বারবার তার ভাইয়ের স্বপ্নটা দেখছে। সে এখনো মনে করছে যে তার ভাই হয়তো সেই জলের নিচেই রয়েছে। তবে কিছু সময় পরে তারা ফাইনালি আসার একটা আলো দেখতে পায়, একটা প্লেনের আওয়াজ তারা শুনতে পায়। তাদের এক সঙ্গী হাতে স্মোক ফ্লেয়ার নিয়ে সিগন্যাল পাঠাতে থাকে যাতে তাদের লোকেশনটা সেই প্লেন থেকে দেখা যায়। তবে তারা পরে রিয়েলাইজ করে যে সেই প্লেনের সাউন্ডটা প্রচন্ড হাই পিচড, অর্থাৎ এটা তাদের প্লেন না, সেটা একটা জাপানিজ প্লেন ছিল যে তাদের উপরে আক্রমণ করা শুরু করে। যে আক্রমণে তাদের আর এক সঙ্গী মারা যায়। তবে সেই প্লেনটা সে তো যায়নি, সে ঘুরে আবারও ফিরে আসছে তাদের প্রত্যেককে হত্যা করবে বলে। প্রচন্ড রাগ এবং ফার্স্ট্রেশনে লিও হাতে বন্দুক নিয়ে সেই প্লেনটার দিকে এলোপাথারি গুলি চালাতে থাকে, যার ফলে লিওর গায়েতেও কিন্তু গুলি লাগে। অন্যদিকে ডেস তার সেই আহত সঙ্গীটাকে নিয়ে জলের নিচে চলে যায় যাতে সে সেই প্লেনটার থেকে বাঁচতে পারে। প্রত্যেকে যখন নিজেদের জীবন বাঁচানোর জন্য একা একা জলে জাম্প মেরেছে, সেখানে ডেস তার সেই আহত সঙ্গীটাকে নিয়ে জাম্প মেরেছে যাতে সেই শার্কটা আক্রমণ করলে সে তাকে শিল্ডের মতন ব্যবহার করতে পারে। যাই হোক, লিওর গায়ে তো গুলি লেগেছে, তবে সেটা ফেটাল না, সে বেঁচে যাবে। অন্যদিকে সে যে সেই প্লেনটায় গুলি চালিয়েছিল সেটা প্রপার লেগেছে এবং দূরে গিয়ে প্লেনটা ক্র্যাশ করে। পরে লিও যখন সত্যটা জানতে পারে যে ডেস তার সঙ্গীকে আবার জলে পুশ করেছে নিজের জীবনটা বাঁচানোর জন্য, তখন সে আবারও ডেসের সাথে লড়াই করা শুরু করে। এই লড়াইয়ের দরুন ডেসের হাতটা জলের তলায় চলে যায় এবং সে শার্ক ডেসের একটা হাত খেয়ে নেয়। মোটামুটি সে তার শিক্ষা পেয়ে গেছে। ডেস পরে ক্ষমা চায়। সে এতক্ষণ ধরে যে কাজগুলো করেছে সেটাকে সত্যি স্বার্থপরের মতনই তো মনে হচ্ছে, তবে সে জানে যে সে বাঁচতে চায়। এখন নিজের জীবন বাঁচানোর যখন প্রশ্ন আসে, যখন সার্ভাইভ করার প্রশ্ন আসে, তখন মানুষ অনেক কিছু করে। সে প্রচন্ড ভয় পেয়ে রয়েছে, সে জাস্ট বাঁচতে চায়, আর সেটার জন্যই তো সেইগুলো করছে। তবে এত কিছুর পরেও যেন লিও মনোবল হারায়নি, তার মনে স্টিল ভরসা যে তারা তিনজনই জীবিত থাকবে। তবে গল্প তো এখনো শেষ হয়নি, তাদের বিপদও এখনো শেষ হয়নি। জলের নিচে শার্ক সেটা তো আছে, অন্যদিকে সেই যে জাপানিজ প্লেনটা ক্র্যাশ করলো তার পাইলট এখনো বেঁচে আছে এবং সেও ভেসে ভেসে তাদের কাছে চলে এসেছে। তার হাতে ছিল কাটানা, যেটা দেখে স্পষ্ট তো মনে হচ্ছে যে সে এখন লড়াই করবে। তবে সে কাটানাটাকে সে জলে ফেলে দেয় এটা বোঝানোর জন্য যে সে ফ্রেন্ডলি, সে লড়াই করতে চায় না। যেটা দেখে উইল ভাবতে থাকে যে সত্যি হয়তো এই সৈন্যটা ভালো, যেটা তার সব থেকে বড় ভুল ছিল। সেই জাপানিজ সৈন্যটা সেখানে আসার পরই তাদের উপরে আক্রমণ করে দেয়, সেখানে চরম লড়াই বাধায়
চায় সে, মানে তার মধ্যে কোনো মৃত্যু ভয় নেই, সে মরবে কিন্তু সবাইকে নিয়ে মরবে। অন্যদিকে এই ছেলে পেলেগুলো যারা এতদিন ধরে না খাওয়া পুরো এক্সস্ট হয়ে গেছে, তাদের শরীর কোনো জোর নেই, তারা কিভাবেই বা লড়বে। তাই অবশেষে মনে তো হচ্ছিল যে সেই জাপানিজ সৈন্যটাই হয়তো জিতে যাবে, কিন্তু অবশেষে ডেথ সবাইকে বুঝিয়ে দেয় যে সবাই তাকে যতটা খারাপ মনে করে সে ততটাও খারাপ না। সেই জাপানিজ সৈন্যটার কাছে এক টাইপের ইম্প্যাক্ট গ্রেনেড ছিল, যেটা দিয়ে ডেথ নিজের বলিদান দেয় এবং সেই সৈনিকটাকে হত্যা করে। অবশেষে সেই লিও এবং উইল তারা দুজনেই বেঁচে থাকে। ধীরে ধীরে কুয়াশাও কাটছে, আকাশ এখন পরিষ্কার, তবে বেঁচে থাকার আর কোনো চান্স নেই। লিও ডিসাইড করে যে সে যখন মরবে তো একটা চান্স নিয়ে মরবে সে, যার কারণে এত ঝামেলা তাকে তো একটা শিক্ষা দিতেই হবে, অর্থাৎ সেই শার্কটা। লিও তার কাছে থাকা সেই একটাই গ্রেনেড নিয়ে সরাসরি জলে নেমে পড়ে। তার এখনো মনে আছে আর্চির কথা, তার ভাই যাকে সে এই জলেই হারিয়েছিল এরকমই একটা শার্কের কাছে। তবে এখন লিওর মন থেকে ভয় উঠে গেছে। সময় মতন সেই শার্কটা আসে এবং লিও সেই গ্রেনেডটা সরাসরি সেই শার্কের মুখের মধ্যে ঢুকিয়ে দেয়। অবশ্যই সেই শার্কের কামড়ে লিও তার একটা হাত তো হারায়, তবে সেই গ্রেনেডের বিস্ফোরণে সেই শার্কটা মারা যায়। অন্যদিকে উইল ছিল সেই মোটর বোটটার উপরে, তবে সেই জাপানিজ প্লেনটার সেই ভাঙা টুকরো যেটাতে করে সেই সৈন্যটা ভেসে ভেসে এখানে এসেছে, সেটাতে উইল একটা টুল বক্স লক্ষ্য করতে পেরেছে, যেটাই তো তাদের প্রয়োজন ছিল সেই মোটর বোটের ফিউল লাইনটাকে ফিক্স করার জন্য। আর কি প্রপার ইনস্ট্রুমেন্টে সে সেই মোটর বোটটা ফিক্স করে ফেলেছে, যেটা নিয়েই সে এবং লিও এই স্থান ত্যাগ করে চলে যায়। গল্পের একদম শেষে জলের নিচে আবারও সেই শার্কটাকে দেখায়, যেটাকে অ্যাকচুয়ালি একটা মেটাফরের মতন ইউজ করা হয়েছে, কারণ যেহেতু এই গল্পে যুদ্ধ দেখায়নি, তবে তাদের সার্ভাইভালটাও কিন্তু যুদ্ধের থেকে কিছু কম না। শার্কটাকে এখানে যুদ্ধের সাথে কম্পেয়ার করা হয়েছে, কারণ যুদ্ধ কোনোদিনই শেষ হওয়ার নয়। যে জিনিসটা তারা সেই যুদ্ধক্ষেত্রে ফেস করতো সেটা তারা এই সমুদ্রের মাঝে ফেস করেছে। এবং প্রশ্ন আসছে এই সিনেমাটার কথা, যেমনটা বললাম এটা একটা ডিসেন্ট সিনেমা যেটা আমি এনজয় করেছি। শার্কের জন্য কোনো সিজিআই ব্যবহার করা হয়নি, একটা প্র্যাকটিক্যাল এফেক্ট দেওয়া হয়েছে, এবং এরকম কম বাজেটে এত সুন্দরভাবে প্রত্যেকটা জিনিস প্রেজেন্ট করা, সেগুলোর প্রশংসা করতেই হয়। তবে আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলবেন না, এবং আমাকে সোশ্যাল মিডিয়াতেও ফলো করতে একদমই ভুলবেন না, যেগুলোর লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। তো দেখা হচ্ছে সেখানে আপনাদের সাথে। টিল দেন ভালো থাকবেন, সাবধানে থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই।